তার এই ক্ষমতাটা সুসংহত করার জন্য সে ধর্মের বাতাবরণ ব্যবহার করে ব্লাসফেমি আইনটাকে চালু করে। পাকিস্তানে ব্লাসফেমি আইন আছে। এখন কথাটা হচ্ছে যে পাকিস্তানেও কিন্তু ব্লাসফেমি আইন এমন না 47-এ হয়েছে বা 71-এ হয়েছে বা 65-তে হয়েছে। সেন্টিমেন্টাল আঘাত সমাধানও কোনোদিন আমরা আসলে ব্লাসফেমির মাধ্যমে দেখতে পারি না। সম্প্রতি নারী সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। সেখানে ধর্ম অবমাননাকারীর বিরুদ্ধে ব্লাসফেমি আইন পাশ করার দাবি জানিয়েছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এবং আরও অন্যান্য আলেমরা। আমাদের এখানে নানা সময়ই নানান ইস্যুতে, সেটা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে হোক বা যে কোনো সমাবেশস্থলেই হোক, ব্লাসফেমি আইন বলবৎ করার দাবি আমরা শুনতে পাই। আজকে আমরা আরিফ ভাইয়ের সাথে গল্পটা শুরুই করতে চাই এইটা বোঝার মাধ্যমে যে ব্লাসফেমি আইন আসলে কি, উৎপত্তি কোথা থেকে, এখনকার হালত। আচ্ছা, ব্লাসফেমি শব্দের অর্থ তো ঈশ্বর নিন্দা বা ধর্ম নিন্দা। মজার বিষয় হচ্ছে ব্লাসফেমির উদ্ভব কিন্তু মোটামুটি মধ্যযুগে। এখন এই মধ্যযুগের আগে প্রাচীন যুগেও এটা রেফারেন্স আছে। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে আমরা যখন দেখি যে মুসার গল্প শুনি না আমরা, ফেরাউনের কাহিনী, তো ফেরাউনের সময় আমরা কি দেখতাম যে ফেরাউন সে নিজেরাই ঈশ্বরের প্রতিনিধি মনে করত। মানে একই সাথে সে কিং আবার সে গডম্যান। আমরা যখন যিশু খ্রিস্টের বিচার হইতে দেখি ব্লাসফেমি আইনে তার বিচার হইতেছে। তো এইখানে ঈশ্বরটা কিন্তু পৃথক ঈশ্বর না, ঈশ্বর হচ্ছে ক্ষমতাবান লোকটা, যে ক্ষমতায় রাষ্ট্রের মসনদে আছে, তার কোনো নীতির সাথে তুমি যদি দ্বিমত করো তাইলে সেটা ব্লাসফেমি। আমরা দেখি যে ব্রুনো বা কোপারনিকাসদের যখন বিচার হইতেছে ব্লাসফেমিতে হইতেছে। অর্থাৎ ক্ষমতা যে আছে সে ক্ষমতার সাথে দ্বিমত এবং ঈশ্বরের সাথে দ্বিমত দুইটা কখনো পৃথক ছিল না মধ্যযুগ পর্যন্ত। কিন্তু আমরা দেখি যে আধুনিক যুগে এসে যখন চার্চ রাষ্ট্র থেকে পৃথক হয়ে গেল, তখন কিন্তু ব্লাসফেমিরে আর ওইভাবে কার্যকর হইতে দেখা যায় না। এর আগের সময় পর্যন্ত যখনই রাষ্ট্রের কোনো কিছুরে মনে হয়তো প্যারা লাগতেছে, সে সেটা নিয়ে ঈশ্বরের নিন্দা বইলা চালাই দিত। যিশু খ্রিস্টের বিচারের সময় আমরা দেখি যে অনেকবার আদালত কিন্তু এই বিচারটা কিভাবে হবে এটা নিয়ে ঝামেলার মধ্যে পড়তেছে, কারণ ঈশ্বর আর রাজা পৃথক ছিল না। কিন্তু মধ্যযুগের পরে এসে যখন ঈশ্বর আর রাজা পৃথক হয়ে গেল, তখন ব্লাসফেমিও আস্তে আস্তে আর থাকলো না আর কি। আচ্ছা, তার মানে চার রাষ্ট্র যখন আলাদা হয়ে গেল, তখন ব্লাসফেমি মোটামুটি বিলুপ্তির পথে। কিন্তু আমরা যদি সাম্প্রতিক বিশ্বের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে ব্লাসফেমি নিয়ে যত দাবি, এর মেজর দাবি আসে, বা আমরা বলতে পারি প্রায় সব দাবি আসে বিভিন্ন ইসলামিক কান্ট্রি থেকে। তো পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোতে, ইসলামিক কান্ট্রিগুলোতে ব্লাসফেমি আইনের হালত কি, চেহারা কি? ইন্টারেস্টিং ব্যাপারটা হইতেছে যে পশ্চিমের কিছু কিছু দেশে ব্লাসফেমি আছে, মানে এমনকি ইউরোপীয় রাষ্ট্রগুলোতেও আছে, কিন্তু এটা এক ধরনের একটা অলংকারিক ইয়া হিসাবেই তারা রাখছে আর কি, ধর্মের সাথে প্যাচ নিতে চায় না এই জন্য আর কি। ইসলামিক ঘটনাটাতে কি দেখি, যেটা আমি প্রথমেই বলতেছিলাম যে রাষ্ট্র আর ঈশ্বররে এক করে দেখার এই বিষয়টা থেকে তো ইসলাম থিওরিটিক্যালি পৃথক একদম। ফলে ইসলামে কিন্তু ব্লাসফেমি জিনিসটা ছিল না। তবে নবীর অবমাননা বা ঈশ্বরের অবমাননার ক্ষেত্রে তো ইসলাম খুবই শক্তিশালী পজিশনে আছে, সেটা আগেও ছিল, এখনো আছে, কিন্তু এজ ব্লাসফেমি এটা কিন্তু ছিল না। সেই জন্যই পৃথিবীতে ইসলামিক রাষ্ট্র কোথাও ব্লাসফেমি আইন হিসেবে কিন্তু নাই। ধর্ম অবমাননা করলে তোমার অবশ্যই শাস্তির মুখে হইতে হবে। একটাই ব্যতিক্রম আছে আধুনিক রাষ্ট্রের মধ্যে, সেটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তানে ব্লাসফেমি আইন আছে। এখন কথাটা হচ্ছে যে পাকিস্তানেও কিন্তু ব্লাসফেমি আইন এমন না 47-এ হয়েছে বা 71-এ হয়েছে বা 65-তে হয়েছে। পাকিস্তানে ব্লাসফেমি আইন আসছে 1982 সালে। কার হাত ধরে আসছে? জেনারেল জিয়াউল হক। জেনারেল জিয়াউল হক তার এই যে জেনারেল হিসাবে সে যে একটা নির্বাচিত ক্ষমতাকে টপকায়া ক্ষমতায় আসলো, তার এই ক্ষমতাটা সুসংহত করার জন্য সে ধর্মের বাতাবরণ ব্যবহার করে ব্লাসফেমি আইনটাকে চালু করে এবং এক ধরনের একটা পপুলিস্ট গণনা, মানে আমাদের এখানকার এরশাদের মতো আর কি, একদম আমি রাষ্ট্রধর্ম ইসলাম। এবং আবার এখানে মজার ব্যাপার হচ্ছে যে এরশাদ যখন রাষ্ট্রধর্ম প্রবর্তন করে তখন সমস্ত রাজনৈতিক দল তো এটার বিরোধিতা করছেই, ইনফ্যাক্ট জামাতে ইসলাম এটার বিরোধিতা করছে, যেটা আমরা দেখছি, কারণ সবাই বুঝতেছে যে ওখানে ও কেন করতেছে রাষ্ট্রধর্মটা আর কি। আচ্ছা, তাহলে জিয়াউল হক আনলো ব্লাসফেমির আইনটা বলবৎ করে ফেললো, পাশ করে ফেললো। এরপরে পাকিস্তানে
আদালতে ব্লাসফেমির কি কোনো কেস ঘটছে কিনা, মানে এটা কি এরকম যে আইন হইছে কিন্তু? এটাই আসলে সবচেয়ে মজার ব্যাপার যে পাকিস্তানে ব্লাসফেমি আইনে যে কেসগুলা আমরা আদালতে দেখি, সেখান থেকে যদি আমরা একটা দুইটা কেসটা দেখি, তাইলে আমরা পুরো কেসটা বুঝতে পারবো যে ব্লাসফেমিতে কতটুকু ঈশ্বর নিন্দা এবং বা নবীর নিন্দা, সেই নিন্দার বিচারই বা কতটুকু। যেমন আমি একটা দুইটা কেস তোমার বলি যে 1991 সালের 10 ডিসেম্বর পাঞ্জাবে পানির কল মেরামত করা নিয়ে দুই প্রতিবেশী, একজন হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী গুল মসিহ, আরেকজন হচ্ছে মুসলমান সাজ্জাদ হোসেন, দুজনের মধ্যে ঝগড়া হয় এবং ঝগড়া শেষও হয়। গুল মসিহ আর সাজ্জাদ হোসেন দুজনের সাথে হ্যান্ডশেক করে, একজন আরেকজনের সাথে হ্যান্ডশেক করে ওই স্থান থেকে চলেও যায়। কিন্তু ওই স্থানীয় এক ইমামের প্ররোচনায় সাজ্জাদ হোসেন তার প্রতিবেশীর নামে ব্লাসফেমি আইনে মামলা করে। আচ্ছা, এবার এই কেসটা যখন আদালতে উঠলো, আদালত বলল সাক্ষী কই। তখন তারা দুইজন প্রতিবেশীকে, তাদেরই ওই কোয়ার্টারের আশেপাশের আরো দুইজন প্রতিবেশীকে আনে। এর মধ্যে একজন বলে যে কি যে ওইখানে ধর্ম নিয়ে কোনো কটূক্তি হয় নাই, আরেকজন বলে যে কি হয়েছে আমি ঠিক জানি না। তাহলে ধরো তুমি আমি ঝগড়া করছি, বাকি বাইরে থেকে দুইজন নিয়ে আসা হয়েছে, দুইজনই বলতেছে, একজন বলতেছে যে কি আমি জানি না ঝগড়াতে কি কথা হয়েছে, আরেকজন বলতেছে এখানে ধর্ম কোনো কটূক্তি হয় নাই। তার মানে কেস তো খারিজ হয়ে যায়। কিন্তু আদালত বলতেছে কি, আদালত বলতেছে যে শুধুমাত্র অভিযোগকারীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত বলে যে সাজ্জাদ হোসেন 21 বছর বয়সী যুবক, তার মুখে দাড়ি আছে এবং তাকে প্রকৃত মুসলমানের মতো দেখা যায়, সুতরাং তার কথাকে অবিশ্বাস করার কোনো কারণ নাই। আচ্ছা, তো 1992 সালের 2 নভেম্বর পাঞ্জাবের সারগোদা সেশন কোর্ট মাত্র একজন সাক্ষী, যে ফরিয়াদি নিজে, তার সাক্ষীর ভিত্তিতে 42 বছর বয়সী গুল মসিহকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। এরপরে 1993 সালের 1 ফেব্রুয়ারি লন্ড্রি কর্মচারী খ্রিস্টান ধর্মের অনুসারী আনোয়ারের সাথে তার মুসলিম বন্ধু মোহাম্মদ আলমের ঝগড়া হয় এবং এবার দুইজনই ধর্ম নিয়ে ভালোই কটূক্তি করে। এবার মোহাম্মদ আলম একটা মৌলবাদী সংগঠন আঞ্জুমান সিপাহী সালারের নেতা হাজী মোহাম্মদ তৈয়বের কথায় ব্লাসফেমি আইনে তার খ্রিস্টান বন্ধু আনোয়ারের বিরুদ্ধে মামলা করে। এবার আদালতে আনোয়ার জানায় যে কি হ্যাঁ আমি নবীকে ইসলামকে কটূক্তি করছি, কিন্তু আমার যে বন্ধু সেও আমার ধর্মের মেরি এবং যিশুকে কটূক্তি করছে, মূলত সে আমার ধর্মকে কটূক্তি করার পরেই আমি কটূক্তিটা করছি। এবার আদালতের অবজারভেশন খুব ইন্টারেস্টিং। আদালত বলে যে ব্লাসফেমি আইন শুধু মহানবীর উদ্দেশ্যে কটূক্তিকেই অপরাধ হিসেবে গণ্য করে, কিন্তু অন্য ধর্মের প্রতিষ্ঠাতা বা অন্য ধর্মের ঈশ্বর সম্পর্কে কটূক্তি করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। একই রকম আরেকটা কেস দেখা যায় 1993 সালের 9 ফেব্রুয়ারি পাঞ্জাবের একটা কোর্টে বিকৃত মস্তিষ্কের আরশাদ জাবেরের মৃত্যুদণ্ডের রায় শোনায় আদালত। সেই আদালত শুনে সে আদালত জুড়ে নাচা শুরু করে, হাসতে থাকে। আচ্ছা, কেসটা কি? কেসটা হচ্ছে যে কি এই 1993 সাল, ওই রায়ের কয়েক মাস আগে সালমান রুশদির স্যাটানিক ভার্সেস প্রকাশিত হয়েছে। তো পাঞ্জাবে কলেজ ছাত্ররা এটার প্রতিবাদে বিক্ষোভ করে। সেই বিক্ষোভে এই পাগল উপস্থিত হয়ে আবার ওইখানে উলঙ্গ হয়ে নাচানাচি শুরু করে এবং সে বলে যে কি যে এই বইয়ে যা লেখা হয়েছে তা নাকি ঠিক, এই ধরনের কথাবার্তা। এটাই হচ্ছে কেস। এই ছাত্ররা তারা পিটায়া থানায় সোপর্দ করে। তো তার যখন মামলা চলতে শুরু হয় তখন তার চিকিৎসা হয়, মানসিক হাসপাতালে সে থাকে এবং ডাক্তাররা সে যে পাগল এইটা লিখিতভাবে আদালতের কাছে সাবমিট করে, সার্টিফাইড পাগল। কিন্তু আদালত বলে ব্লাসফেমি আইনের কোথাও লেখা নাই যে কেউ পাগল হইলে সে ধর্ম অবমাননা করতে পারে। এই হচ্ছে কেস। আমরা মোটামুটি 3টা পাকিস্তানের কেস জানলাম। তো আমরা বাংলাদেশে ফেরত আসি। বাংলাদেশে মানে ব্যাপারটা কি এরকম যে স্বাধীনতা উত্তর সময় মানে একদম 71-এর পরপর থেকেই ব্লাসফেমি আইন কার্যকর ব্যাপারে লোকজন খুব বেশি ছিল, নাকি এটা নতুন ঘটনা? বাংলাদেশে এটা চেহারা একদম মানে এইখানেই পুরো ব্যাপারটা খোলাস হয় আর কি। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে ব্লাসফেমি আইনের আলাপ প্রথম তুলে জামাতে ইসলাম 1993 সালে সংসদে মতিউর রহমান নিজামী একদম পাকিস্তানের ওই আইনটা হুবহু যেটা বলে যে কি জেরক্স করে। আমরা দেখি যে পাকিস্তানের দণ্ডবিধি 1982 সালের 295 খ আর 1986 সালের 295 গ, এই দুই ধারাতে ব্লাসফেমি যুক্ত হয়। নিজামীও 295 খ এবং 295 গ একদম ধারা সহ হুবহু এটা এখানে নিয়ে আসে। তো ব্যাপারটা এখানে আমরা একদম পরিষ্কারভাবে বুঝি, ধর্ম অবমাননা
কি অপরাধ কি না সেটা একটা বিতর্ক, কিন্তু ব্লাসফেমি হিসাবে এজ ব্লাসফেমি যখন আমরা চাই, তার হিস্ট্রি থেকে আমরা পুরোপুরি এটা বুঝতে পারি যে এইটা সবসময় হইতেছে ধর্মের বাতাবরণে ভিন্ন মতের মানুষকে দমন করা। এবং আমরা দেখতে পাই কি যে লাহোর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের প্রফেসর ইজাজ আকরাম উনি বারবার এই কথাটা বলতেছে যে বেশিরভাগ সময়ই পাকিস্তানে ব্লাসফেমিতে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, দেখা যায় যে কি সঠিক ঘটনাটা কেউ কখনো দেখে না, শুধুমাত্র উস্কানির কারণেই এই ধরনের ঘটনা ঘটে এবং এগুলোর ফলাফল সবসময় নৃশংস। তো আমরা কখনোই এইটা দিয়ে আসলে সেন্টিমেন্টের যে মানে বুনিয়াদি যে বিষয়টা, যে সেন্টিমেন্টের আঘাত সমাধানও কোনোদিন আমরা আসলে ব্লাসফেমির মাধ্যমে দেখতে পারি না আর কি। ব্লাসফেমির উৎপত্তি বা এর ইতিহাস, ব্লাসফেমি আইনের প্রয়োগ, এই সমস্ত পার্ট থেকে যেটা বুঝতে পারি যে প্রথমত মানুষের অনুভূতিতে আঘাত কতটুকু পাইলো এটা তো পরিমাপ করার কোনো যন্ত্র নেই, বা এটা সমাধানও করতে পারে না এই ব্লাসফেমি আইন আসলে। তো বেশিরভাগ সময় যেটা হয়েছে ভিন্ন মত দমনের জন্য ক্ষমতাশীলরা এটারে এবং খুবই হাস্যকরভাবে আর ব্যবহার করছে, হাস্যকরভাবে ব্যবহার করছে। তাহলে আজকে আমাদের প্রশ্ন তুলতে হবে, শুধু ভিন্ন মত দমনের হাতিয়ার বানানোর জন্য ব্লাসফেমি আইন বাংলাদেশে পাশ করানোর দাবি কতটুকু যৌক্তিক, কোন সমাজের লক্ষণ এটি? যেখানে জুলাই অভ্যুত্থানে আমাদের আকাঙ্ক্ষা ছিল বহু মতের, বহু জাতির, বহু ভাষার, বহু মানুষের বাংলাদেশ। আমরা জানি না সেই বাংলাদেশ কত দূর, কিন্তু আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি সেই বাংলাদেশ। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।